আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। এর আগে পড়া হয়েছিল ফৌজদারি কার্যবিধি আইনের 146 ধারা পর্যন্ত। 1 থেকে 146 ধারা পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? সমস্যা নাই? 45 46 আবার বলেন স্যার। 100 145 146। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের 145 ধারা। 145 ধারায় বলা আছে জমি বা পানি সংক্রান্ত বিরোধটা কি নিয়ে? দখল নিয়ে। ঠিক আছে। 145-1 জেলা ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি জানতে পারেন তার সফরকালীন অথবা পুলিশের রিপোর্টের মাধ্যমে অথবা অন্য কোনো রিপোর্টের মাধ্যমে যদি জানতে পারেন বা অন্য কোনো ব্যক্তির সংবাদের ভিত্তিতে যদি জানতে পারেন বা বুঝতে পারেন যে তার এখতিয়ারাধীন এলাকার ভিতরে কোথাও জমি বা পানির দখল নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে, যেখানে শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দিতে পারে, ঠিক আছে, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট দুই পক্ষকে স্ব দাবি পেশ করার জন্য লিখিত আদেশ দিতে পারেন। ধারা 145-1, 145-2। এখানে জমি বা পানি বলতে কি বোঝায়? জমি বলতে যে শুধু জমি বোঝাবে এমন না, জমির উপরে নির্মাণাধীন যে কোনো দালান কোঠা বাড়িঘর জমি বোঝাবে, অথবা জমিতে উৎপাদিত ফসল, জমিতে যদি পুকুর করা হয় তাহলে সেখানে যদি মৎস্য চাষ করা হয় মৎস্য খামার, বাজার, ঠিক আছে, উৎপাদিত ফসল অথবা অন্য কোনো দ্রব্য জমি বোঝাবে। 145-3 ধারায় বলা হয়েছে এই যে আদেশটা আছে আদেশটা সমন্বয় জারি করতে হবে এবং বিরোধী বস্তুতে একটা কপি লটকিয়ে দিতে হবে, কারণ তারা যেন বুঝতে পারে, ঠিক আছে, তারা যেন বুঝতে পারে যে এই জমি সংক্রান্ত বিরোধের উপরে একটা ম্যাজিস্ট্রেট কর্তৃক একটা আদেশ করা হয়েছে। তারপরে 4-এ বলা হয়েছে অনুসন্ধান করতে হবে বা দখলদার অনুসন্ধান করে দখলদার নিশ্চিত করতে হবে। এখানে দুই পক্ষ যে লিখিত বিবৃতি পেশ করবে সেই বিবৃতি তাদের উপস্থিতিতে পাঠ করতে হবে। তাদের যদি সাক্ষী থাকে সাক্ষীর সাক্ষ্য নিতে হবে। সাক্ষ্য নেওয়ার পরেও যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে আরো সাক্ষ্য নেওয়া প্রয়োজন তাহলে তিনি আরো সাক্ষ্য নিতে পারবেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আরো সাক্ষ্য নেওয়া যাবে অথবা অনুসন্ধান করা যাবে ওই বিষয়টার উপর, বিরোধী বিষয়টার উপর অনুসন্ধান করে দখলদার নিশ্চিত করতে হবে। 5-এ বলা হয়েছে স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি প্রমাণ করতে পারেন বিরোধী বস্তুতে বিরোধের কোনো অস্তিত্ব নাই তাহলে জেলা ম্যাজিস্ট্রেট আদেশ বাতিল করতে পারবেন। 6-এ বলা হয়েছে যদি আইনানুগভাবে উচ্ছেদ না হয় তাহলে দখলে থাকা পক্ষ দখলে থাকবে। 7-এ বলা হয়েছে কোনো পক্ষ যদি মারা যায়, ঠিক আছে, বিরোধ চলাকালীন কোনো পক্ষ যদি মারা যায় তাহলে আইনানুগ প্রতিনিধি নির্বাচন করতে হবে, ঠিক আছে। এখানে তাদের আইনানুগ যারা প্রতিনিধি হইতে ইচ্ছুক বা এই আইনানুগ প্রতিনিধি সম্পর্কে যদি কোনো প্রশ্ন ওঠে তাহলে যারা দাবি করবে, ঠিক আছে, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা ভাই বোন ভাতিজা যা থাকবে যারাই দাবি করবে তাদের প্রত্যেককেই প্রতিনিধি করা যাবে। 8-এ বলা হয়েছে বিরোধী বস্তুতে যদি ক্ষয়শীল বা পচনশীল হয় তাহলে তা নিলামে বিক্রয় করা যাবে। আর 9, ম্যাজিস্ট্রেট যে কোনো পক্ষের আবেদন ক্রমে দলিল দস্তাবেজ সাক্ষী বা বস্তু হাজির করার জন্য সমন দিতে পারেন। আর ধারা 146-এ বলছে প্রয়োগ, এখানে প্রয়োগ করা যাবে। ম্যাজিস্ট্রেট যদি মনে করেন বিরোধী বস্তুতে কোনো পক্ষই, ঠিক আছে,
ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি আইনের 145-এর 4 ধারা অনুসারে যদি দখলদার নিশ্চিত করতে না পারেন, তাহলে 146 ধারা অনুসারে ওই বিরোধী বস্তু প্রয়োগ করা যাবে। 146-এর 1 আর 2-এ বলা হয়েছে ম্যাজিস্ট্রেট প্রয়োগ করার পর একজন রিসিভার নিয়োগ করবেন। যেহেতু জমি সংক্রান্ত বিষয় দেওয়ানি আদালতে মামলা হয় বা বিচার কার্য হয়, বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত অথবা দেওয়ানি আদালত যদি রিসিভার নতুন করে নিয়োগ করেন, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট যে রিসিভার নিয়োগ করবেন সেই রিসিভার দেওয়ানি আদালতের রিসিভারের নিকট দায়িত্ব অর্পণ করবেন অথবা দখল অর্পণ করবেন। ধারা 146-এর 2। আর বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। এই ধারা যে কালকে পড়াইছিলাম, এই 2টা ধারা লিখছেন? লেখা হয়নি স্যার আজকে, কালকে তো লেখা হয়নি আর কি। কে লিখছেন একটু বলেন। কে লিখছেন? একজনও লেখেন নাই? আমি পড়ানোর পরে আপনারা যদি না লেখেন আর যদি না পড়েন, আমি যদি পরপর 10 দিনও যদি বুঝাই একই ধারা, বুঝতে পারবেন না, বোঝার শেষ হবে না। আমি যখন বুঝাবো তখন সুন্দর বুঝতে পারবেন, আবার যখন কালকে আবার না পড়বেন আবার মনে হবে যে না, হারায় ফেলছি, বুঝতে পারি নাই, আবার বোঝার দরকার আছে। কথা বুঝতে পারছেন? বোঝার পর পর এটা আপনাকে লিখতে হবে। যদি আপনি লিখতে না পারেন তাহলে আপনি বুঝতে পারবেন না। আমি যদি বোঝাই 100 ভাগের 20 ভাগ, আর আপনি যদি লেখেন তাহলে আপনি বুঝবেন 100 ভাগের 80 ভাগ, আর 20 ভাগ আমার বোঝা, মোট 100 ভাগ। কথা বুঝতে পারছেন আমার? জি স্যার, কালকে জি থেকে স্যার। লিখবো ইনশাল্লাহ স্যার। স্যার সত্যি কথা বলতে আজকে পড়া হয়নি তো, ওই জন্য লেখাও হয়নি। আর দিয়েন না, থাকে গেলে কালকে পড়মুনি। আর দেব না? কিন্তু শুক্রবার তাই ঘুমাই গেছি। আর দেব না বললে হয়? ক্লাস দৈনিক যদি ক্লাস যদি পড়া হয়, আর দৈনিক যদি 5-6টা যদি ধারা যদি নাই পড়া হয়, তাহলে তো ক্লাস করে লাভ নেই। আর পড়িনি তো তাই বললাম। কেন পড়লেন না? যে সুন্দর করে গতকালকে বুঝাইছি ডিটেইলসে, A to Z, কোন জায়গায় কিভাবে কি করা যাবে, অনুসন্ধান কিভাবে করা যাবে, দখলদার কিভাবে নিশ্চিত করা যাবে, পক্ষ নিয়ে যদি কোনো কথা হয়, বিরোধের অস্তিত্ব নিয়ে যদি কোনো কথা হয়, এগুলা বিষয়ে আমি ডিটেইলসে পড়াইছি। তারপর কেন করলেন না? অফিস থেকে যাওয়ার পর যদি 1 ঘন্টা, 1 ঘন্টা খাওয়ার পর যদি একটু হাঁটাহাঁটি করে যদি 1 ঘন্টা যদি লেখা, তারপরে যদি ঘুমান, রেস্ট করেন, গল্প করেন, কোনো সমস্যা নাই। আর এখন যে গল্প করবেন আগামী 1 বছর, ঠিক আছে, তার গল্পে গল্পে জীবন পার হবে। দেখবেন যে ব্যাচমেটরা সব কাঁধে ফুল তুলে নিয়ে ঘুরতেছে, আপনার মনে করেন যে গল্পই শেষ হয় নাই। কথা কি ক্লিয়ার? বোঝা যায়? কথা খারাপ জি লাগতে স্যার, পারে, এটাই বোঝার বাস্তবতা। লাগছে স্যার। যে গল্প করবে সে গল্প করতেই থাকবে। গল্পের ভাই কোনো শেষ নাই। পড়তে গেলে মাথা ব্যথা করে, পড়তে গেলে এই করে, পেট ব্যথা, মাথা ঝিম ঝিম করে, ভালো লাগে না, ঘুম আসে, এটাই তো স্বাভাবিক। ছোটবেলায় পড়াশোনা করছেন না, ঘুম আসে, পড়তে পারেন নাই, একদম সেম। আর এখন তো চাকরি করেন, এখন তো আর অত দরকার নাই। একটা যে চাকরি যে পাইছেন এর উপরই যাইতে পারবেন শেষ জীবন পর্যন্ত, কিন্তু একটা পদোন্নতি হলে সম্মান আছে। আচ্ছা, 2টা ধারা দেব। ধারা 147, 145-এ পড়ছিলাম জমি বা পানির দখল নিয়ে বিরোধ। এটা হলো দখল।
আর ধারা 147 স্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি ব্যবহারের অধিকার নিয়ে বিরোধ। ঠিক আছে, একটা হলো দখল নিয়ে, মানে সম্পত্তি আমার চাই, ঠিক আছে, আর একটা হলো ব্যবহার, আমাকে ব্যবহার করতে দিতে হবে বা ব্যবহার করার অধিকার নিয়ে বিরোধ। ধারা 147-1, জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট অথবা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে যদি জানতে পারেন তার এখতিয়ারাধীন এলাকার ভিতরে, একই কথা 145-1 মতো, কোথাও জমি বা পানি ব্যবহারের অধিকার, আর 145-এ ছিল দখল, দখল নিয়ে যদি বিরোধের সৃষ্টি হয়, তা শান্তিভঙ্গ হতে পারে, জনজীবন বিপন্ন হতে পারে, আইন শৃঙ্খলার ব্যাঘাত ঘটতে পারে, এরূপ ক্ষেত্রে উভয় পক্ষকে হাজির হতে বলবেন। ওইখানেও বলা হয়েছিল উভয় পক্ষকে হাজির হতে বলবেন এবং লিখিত বিবৃতি পেশ করতে বলবেন। ধারা 147-1। 145-1 ছিল দখল নিয়ে যদি বিরোধের সৃষ্টি হয়, আর 147-1 ব্যবহারের অধিকার, অধিকার নিয়ে যদি বিরোধের সৃষ্টি হয়, সেক্ষেত্রে উভয় পক্ষকে ম্যাজিস্ট্রেট হাজির হতে বলবেন এবং লিখিতভাবে বিবৃতি পেশ করতে বলবেন। ধারা 2, 147-2, অধিকারের দাবি সত্য হলে উপদ্রবকারীকে উপদ্রব করতে নিষেধ করবেন। অর্থাৎ আমি অধিকার দাবি করতেছি, ঠিক আছে, আমি অধিকার দাবি করতেছি, নাসির মনে করেন যে সেই অধিকার থেকে আমাকে বঞ্চিত করতেছে, নাসির উপদ্রব করতেছে, ঠিক আছে, আমাকে ব্যবহার করতে দিতেছে না, আমার অধিকার থেকে বঞ্চিত করতেছে। এখন আমি যে ম্যাজিস্ট্রেটের কাছে অধিকার দাবি করছি, আমার দাবি যদি সত্য হয়, তাহলে নাসিরকে উপদ্রব করতে ম্যাজিস্ট্রেট নিষেধ করে দেবেন অথবা উপদ্রব করা থেকে নাসিরকে বিরত রাখবেন। ধারা 147-2, ধারা 147-2। তাহলে ধারা 147-1, ম্যাজিস্ট্রেট যদি জানতে পারেন পুলিশ রিপোর্টের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে তার নিয়ন্ত্রণাধীন এলাকার ভিতরে কোথাও কোথাও জমি বা পানি ব্যবহারের, জমি বা পানি ব্যবহারের অধিকার নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে, যার ফলে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হতে পারে বা শান্তি বিনষ্ট হতে পারে, অথবা জনশৃঙ্খলা জনগণের জীবন বিপন্ন হতে পারে, এরূপ অবস্থায় উভয় পক্ষকে ম্যাজিস্ট্রেট আদালতে অথবা ম্যাজিস্ট্রেটের কাছে হাজির হতে বলবেন এবং লিখিতভাবে বিবৃতি পেশ করতে বলবেন। ধারা 145-1, 147-1, সেম জিনিস, একটা দখল আর একটা ব্যবহারের অধিকার, আমি ব্যবহার করব, দখল চাই না, আমার দখল লাগবে না, আমার ব্যবহার করার অধিকার চাই। 147-1 আর 147-2, যদি অধিকার, যে অধিকার দাবি করে, অধিকারের দাবি যদি সত্য হয়, অধিকারের দাবি যদি সত্য প্রমাণিত হয়, তাহলে ম্যাজিস্ট্রেট উপদ্রবকারীকে উপদ্রব করতে নিষেধ করবেন। ধারা 147-2। ধারা 147-3, যদি অধিকারের দাবি মিথ্যা হয়, তাহলে অধিকার প্রয়োগ নিষিদ্ধ করবেন। অর্থাৎ আমি যে অধিকার দাবি করতেছি, সেই অধিকার দাবি যদি মিথ্যা হয়, অর্থাৎ এই অধিকারের বিষয় যখন আলোচনা হবে, সাক্ষ্য প্রমাণ গ্রহণ হবে, অনুসন্ধান হবে, অনুসন্ধান করার পর ম্যাজিস্ট্রেট যদি বুঝতে পারেন যে আমি যে দাবিটা করতেছি এটা অনৈতিক দাবি, ঠিক আছে, এই দাবি মিথ্যা, মিথ্যা দাবি, যার কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন দাবি, তাহলে আর অধিকার প্রয়োগ করা যাবে না। তাহলে ধারা 147-1 ম্যাজিস্ট্রেট যদি এরূপ জানতে পারেন, তাহলে উভয় পক্ষকে হাজির হতে বলবেন এবং লিখিত বিবৃতি পেশ করতে বলবেন। ধারা 147-2, অধিকারের দাবি যদি সত্য হয়, সত্য প্রমাণিত হয়, তাহলে উপদ্রবকারীকে উপদ্রব করা থেকে নিষেধ করবেন, উপদ্রব করতে নিষেধ করবেন। আর যদি দাবি মিথ্যা হয় বা মিথ্যা প্রমাণিত হয় বা সত্য না হয়, সেক্ষেত্রে অধিকার
প্রয়োগ করা যাবে না, ধারা 147-3। বোঝা গেল না? কোনো সমস্যা আছে বলেন? বোঝা গেছে স্যার। এখানে বলা হয়েছে জমি বা পানি নিয়ে নয়, জমি বা পানি ব্যবহারের অধিকার নিয়ে বিরোধ হতে পারে, ধারা 147। এখানে জমি বা পানি নিয়ে নয়, জমি বা পানি ব্যবহারের অধিকার নিয়ে। কোনো জমির উপর দিয়ে চলাচল করা, কোনো মসজিদে গমন করা, সেখানে নামাজ পড়া, কোনো নদীতে মাছ ধরা, কোনো কুয়া থেকে পানি নিয়ে আসা বা পানি তোলা, এরূপ জমি বা পানির ব্যবহারের অধিকার। ঠিক আছে? এখন দেখা গেল নাসিরের বাড়িতে একটা কুয়া আছে, কূপ আছে, সেখান থেকে আমি পানি নিয়ে আসি, পানি নিয়ে এসে আমি খাই। ঠিক আছে? এটা নাসিরের কূপ, কথা ঠিক আছে, কিন্তু আমরা সকলে প্রতিবেশী হিসেবে ব্যবহার করি, এটা আমাদের অধিকার। নাসিরের বাড়ির উপরে একটা মসজিদ আছে, মসজিদে নাসির একা নামাজ পড়তে পারে না, মসজিদে নাসির একা নামাজ পড়তে পারে না, সমষ্টিগতভাবে নামাজ পড়া হয়। এখানে নাসিরের যে অধিকার আছে, মসজিদ থাকার কারণে সে অধিকারটা আমারও আছে। এখানে আমি নামাজ পড়তে পারি, আমাকে নাসির নিষেধ করতে পারে না, এটা আমার ব্যবহারের অধিকার। আমি মসজিদ চাই নাই, মসজিদে যে আমি নামাজ পড়ব, এই জন্য এটা আমার ব্যবহারের অধিকার। ঠিক আছে? এরূপ ব্যবহারের অধিকার নিয়ে যদি প্রশ্ন ওঠে, এরূপ ব্যবহারের অধিকার যদি সত্য প্রমাণিত হয়, তাহলে 147-এর দিয়ে নাসিরকে বিরত থাকতে হবে বা উপদ্রব করা থেকে উপদ্রব করা নিষেধ করতে পারেন। আর 3-এ বলা হয়েছে এই যে আমি দাবিগুলা করছি, এই দাবি যদি মিথ্যা হয়, ঠিক আছে, এই দাবি যদি মিথ্যা হয় তাহলে অধিকার প্রয়োগ করা যাবে না, ধারা 147-3। ধারা 147 ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার। ধারা 148 সরেজমিনে অনুসন্ধান। এখানে ধারা 145 থেকে 147 ধারা পর্যন্ত যে কার্যক্রম, ঠিক আছে, যেমন 145-এর 4 ধারায় অনুসন্ধানের কথা বলা আছে। যখন দখলদার নিশ্চিত করা হবে, দখলদার যখন নিশ্চিত করা হবে তখন ওই বিষয়টায় অনুসন্ধান করতে হবে, কারণ অনুসন্ধান না করে, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ না করে বা সাক্ষ্য প্রমাণ না নিয়ে, দলিল দস্তাবেজ না নিয়ে এখানে দখলদার নিশ্চিত করা যাবে না। সেই জন্য সরেজমিনে অনুসন্ধান করা যাবে। ধারা 148-1 ম্যাজিস্ট্রেট তার অধস্তন দ্বারা সরেজমিনে বিরোধীয় বিষয় অনুসন্ধান করাতে পারেন। অর্থাৎ ম্যাজিস্ট্রেট তার অধস্তন কোনো অফিসার দ্বারা, অধস্তন কোনো ম্যাজিস্ট্রেটকে দ্বারা ওই বিরোধীয় বিষয় অনুসন্ধান করাতে পারেন। অনুসন্ধানের ব্যয় কে বহন করবে তা তিনি নির্ধারণ করে দেবেন। এখানে অনুসন্ধানটা কিভাবে করা হবে তাও তিনি সেটা বলে দিতে পারেন, যে এইভাবে 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 অনুসন্ধান কার্যক্রমটা সম্পন্ন করতে হবে। ধারা 148-1। তাহলে ধারা 148-1 অনুসন্ধান কে করবে? ম্যাজিস্ট্রেটের অধস্তন অন্য কোনো অফিসার অনুসন্ধান কার্যক্রম করবেন। অনুসন্ধান কিভাবে হবে সেটা ম্যাজিস্ট্রেট নির্দেশনা দিতে পারেন। সেই সাথে অনুসন্ধানের ব্যয় কে বহন করবে তা ম্যাজিস্ট্রেট নির্ধারণ করে দিতে পারেন। ধারা 148-1। ধারা 148-2 অনুসন্ধানের যে রিপোর্ট তার সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ অধস্তন ম্যাজিস্ট্রেট যখন সরেজমিনে যাবেন, এখানে যারা পক্ষ বিপক্ষ থাকবে তাদের সাক্ষ্য থাকবে, যারা সাক্ষী দেবে তাদের সাক্ষী নেবেন, তাদের সাথে কথা বলবেন, ওখানে আরো জনগণ যারা থাকবে তাদের সাথে কথা বলবেন। কথা বলার পর তিনি একটি রিপোর্ট দেবেন ম্যাজিস্ট্রেট বরাবর বা আদালত বরাবর, একটি রিপোর্ট দেবেন। এই রিপোর্ট সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 148-2। ধারা 148-1 সরেজমিনে অনুসন্ধান করা যাবে। অনুসন্ধান কে করবে? ম্যাজিস্ট্রেটের অধস্তন কোনো ম্যাজিস্ট্রেট বা অফিসার অনুসন্ধান করবে। অনুসন্ধানের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশনা দিয়ে দিতে পারেন যে এইভাবে অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এখানে অনুসন্ধান করার ক্ষেত্রে যে ব্যয় হবে সে ব্যয়ভার কে বহন করবে তাও জেলা ম্যাজিস্ট্রেট নির্ধারণ করে দিতে পারেন। ধারা 148-এর 1, 148-এর 2 অনুসন্ধানের যে রিপোর্টটা প্রণয়ন করা হবে বা যে রিপোর্টটা প্রেরণ করা হবে বা যে প্রতিবেদন প্রেরণ করা হবে সেই প্রতিবেদন বা রিপোর্ট সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 148-এর 2। ধারা 148-এর 3 ফৌজদারি কার্যবিধি 145, 146, 147 ধারা অনুসারে কার্যক্রমের ক্ষেত্রে ব্যয়ভার কে বহন করবে তা আদালত নির্ধারণ করে দেবে। তাহলে 145 ধারা থেকে 147 ধারা পর্যন্ত এখানে প্রসিডিং এর ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের ব্যয়, আদালতের ব্যয়, উকিলের ব্যয়, সরকারি উকিল হোক যে উকিলই হোক, উকিলের যে ব্যয়ভার থাকবে সেই ব্যয়ভার কে বহন করবে। ঠিক আছে, এই প্রসিডিং এর ক্ষেত্রে ব্যয়ভার কে বহন করবে তা আদালত নির্ধারণ করে দিতে পারবেন। অর্থাৎ কোন পক্ষ এই ব্যয়ভার বহন করবে তা আদালত নির্ধারণ করবে। ধারা 148-এর 3, 147, 148 বোঝা গেল না? কোনো সমস্যা আছে? বোঝা গেছে স্যার? কোনো সমস্যা নাই? না স্যার। না স্যার। না স্যার। সমস্যা একটাই, লেখা দেন না। আপনারা যদি পড়ার পরে যদি লেখা দেন, আমার মনে হয় যে আপনাদের রেজাল্ট খুবই ভালো হবে, খুবই ভালো। কারণ আপনাদের আমি দেখছি প্রত্যেকেরই মেধা ভালো। ঠিক আছে, কিন্তু একটাই সমস্যা, লেখা দেন না। তাহলে 145 থেকে 148 কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। অস্ত্র আইন এমসিকিউ। অস্ত্র আইন এমসিকিউ। এমসিকিউ পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা 2024, পূর্ণমান 30, সময় ছিল 15 মিনিট। এমসিকিউ 1, আজকের যে পরীক্ষা ছিল তার উত্তর। এমসিকিউ 1, অস্ত্র আইন কত সালের আইন? বলেন। 1878। অস্ত্র আইন সংশোধন হয় কত সালে? 2002 সাল। অস্ত্র আইন সংশোধনে কত নং আইন ছিল? 30 নং। অস্ত্র আইন সর্বপ্রথম কত নং আইন ছিল? 11। নং। অস্ত্র আইন সারা বাংলাদেশে অস্ত্র আইন নামে অভিহিত হয় কত সালে? 1878। অস্ত্র আইনে বর্ণিত কয়টি ক্ষেত্রে অস্ত্র আইন 2টি। প্রযোজ্য হবে না? নিম্নের কোনটিতে অস্ত্র আইন প্রযোজ্য নয়? সমুদ্রগামী অস্ত্র ভান্ডার, জাহাজে অস্ত্র ভান্ডার, সরকারের আদেশে অস্ত্র ধারণ, সবগুলো। নিচের কোনটি কামান নয়? নিচের কোনটি কামান নয়? মর্টার্স, মেশিন গান, ওয়াল পিসেস, বর্ষা। টর্পেডোর জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয় নিম্নের কোনটি? কামান, ডিনামাইট, রকেট, খ ও গ। গ। গোলাবারুদের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
গন্ধক, সীসা, সল্টপিটার সবগুলো। সবগুলো। লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয় বা প্রদর্শন করা যাবে না, কত ধারা? 5। লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র আমদানি ও রপ্তানি করা যাবে না, কত ধারা? 6। সরকারের অনুমোদন ব্যতীত অস্ত্র মাল গুদামে রাখা যাবে না, কত ধারা? 7। শুল্ক আইনে সরকারের অনুমোদন ব্যতীত অস্ত্র মাল গুদামে রাখা যাবে না, কত ধারা? 16। সঠিক। শুল্ক আইন কত সালের আইন? 1969। অস্ত্র আইনে তল্লাশি ঘাঁটি কোথায় স্থাপন করা যাবে? দুই দেশের মধ্যবর্তী মধ্যবর্তী যে কোনো স্থানে, হবে। যে কোনো স্থানে, দুই দেশের মধ্যবর্তী সীমান্তে সুবিধাজনক স্থানে। দুই দেশের মধ্যবর্তী সুবিধাজনক সীমান্তের সুবিধাজনক স্থানে। খ নম্বর। আমি ক ও খ দিছি। ক ও খ কে দিছেন? সাথী। সাথী, হাতে একটা ফন্ডলিং মারো। ওটা ভুল হয়েছে। স্যার হচ্ছে দুই দেশের মধ্যবর্তী সীমান্তের সুবিধাজনক স্থানে। এটা উত্তর হবে খ, দুই দেশের মধ্যবর্তী সীমান্তে সুবিধাজনক স্থানে, যে কোনো স্থানে নয়। ঠিক আছে, যেখানে সুবিধা হবে সেখানেই ওই ঘাঁটি স্থাপন করতে হবে। অস্ত্র নিয়ে সন্দেহজনক ঘোরাফেরা করলে কে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন? পুলিশ অফিসার, সাধারণ জনগণ, আদালতের অফিসার, সবগুলো? সবগুলো। অস্ত্র থানায় অথবা ডিলারের নিকট জমা দিতে হবে কি কারণে? লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে, লাইসেন্স বাতিল হলে, অস্ত্র রাখা নিষিদ্ধ হলে, সবগুলো। সবগুলো? সবগুলো। অস্ত্র আইনে নির্বাচনের সময়কাল বলতে কি বোঝায়? মনোনয়ন দাখিল হতে ফলাফল গেজেট প্রকাশ পর্যন্ত। গ। মনোনয়ন দাখিল ফলাফল গেজেটে প্রকাশ পর্যন্ত। ক ও খ? ক খ না গ হবে স্যার? শুধু গ। মনোনয়ন গ। দাখিল হতে ফলাফল গেজেটে প্রকাশ পর্যন্ত। গ নাম্বার হবে না সময়কে উত্তর? নির্বাচনের সময়কাল বলে। লাইসেন্স বিহীন অস্ত্র ক্রয় বিক্রয় কত ধারা? গ নম্বর। গ ঠিক আছে। লাইসেন্স বিহীন অস্ত্র ক্রয় বিক্রয় কত ধারা? 22। তল্লাশি ঘাঁটি স্থাপন করা যায় কত ধারায়? 11। অস্ত্র আইনে জনগণ কর্তৃক কাউকে আটক বা গ্রেফতার করা হলে কার নিকট হাজির করতে হবে? চেয়ারম্যান, ম্যাজিস্ট্রেট, পুলিশ? খ ও গ? খ এবং গ। অস্ত্র আইনে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম প্রয়োগ করা যায় কত ধারা? 26। অস্ত্র আইনে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম প্রয়োগ করা যায় কত দিনের জন্য? যতদিন প্রয়োজন মনে করবেন। অস্ত্র আইনে অস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন কখন? বিচারাধীন পুলিশ আদালত অফিসার যদি না না চায়। চায়। বিচারাধীন আদালত যদি না চায়। বিচারাধীন আদালত যদি না চায়। অস্ত্র আইনে আসামি হাতে নাতে ধরা পড়লে কত কার্য দিবসের মধ্যে তদন্ত সমাপ্ত করতে হবে? 15 15 কার্য দিবস। কার্য দিবস মধ্যে। আসামি হাতে নাতে ধরা না পড়লে কত কার্য দিবসের মধ্যে তদন্ত সমাপ্ত করতে হবে? 60। অস্ত্র আইনে অপরাধ সম্পর্কে তথ্য প্রদান করবে কোন ব্যক্তি? জনগণ, অপরাধ সম্পর্কে অবগত ব্যক্তি, যে কোনো ব্যক্তি? ক ও খ? ক এবং খ। অস্ত্র আইনে অপরাধ সম্পর্কে তথ্য প্রদান করবে কোন ব্যক্তি? অপরাধ সম্পর্কে অবগত ব্যক্তি।
ঠিক আছে, জনগণ তো করবে, সে যদি না জানে তাহলে তো করবে না। আর যে কোনো ব্যক্তিও সেটাও না, অপরাধ সম্পর্কে অবগত ব্যক্তি, যে অপরাধ সম্পর্কে অবগত আছে, যে সেখানে অপরাধ হইতে পারে বা অপরাধ হয়েছে বা অপরাধ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, বা অপরাধ কার্যক্রম চলমান চলতেছে, সেই ক্ষেত্রে সেই ব্যক্তি যে জানতে পারবে। 28 গ একটা ভুল। ম্যাজিস্ট্রেট কর্তৃক অস্ত্রশস্ত্র তল্লাশির আদেশ প্রাপ্ত হয়ে কার উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে হবে? জনগণ, বাড়ির মালিক, ম্যাজিস্ট্রেট, একটিও নয়। ম্যাজিস্ট্রেট। অস্ত্র আইনে বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন কত ধারা? 30 ক। তাহলে ভুল কয়টা গেছে? স্যার আমার একটা ভুল গেছে। সাথীর কয়টা? 3টা গেছে স্যার। সাথীরও একটা। 3টা। 3? 3 স্যার, কোনটা 3। কোনটা 3। কোনটা? এই ক। 29, 28 এদিকে যায় কোনটা হলো? 16 অস্ত্র নম্বর। আইনে অপরাধ সম্পর্কে তথ্য প্রদান করবে কোন ব্যক্তি? অপরাধ সম্পর্কে অবগত, ঠিক আছে, এমন ব্যক্তি। জনগণ বা যে কোনো ব্যক্তি না, এটা জনগণ বা যে কোনো ব্যক্তি করবে, কিন্তু তার অপরাধ সম্পর্কে অবগত হওয়া লাগবে, জানা লাগবে, বোঝা লাগবে। সে যদি জানতেই না পারে, বুঝতেই না পারে, সে কিভাবে করবে? কথা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তাহলে রাকিব, আপনি কি পরীক্ষা দিছেন? আর তো পরীক্ষা দেওয়া হলো না স্যার, আমি মনে করলাম যে সন্ধ্যা এই ক্লাসের পরে পরীক্ষাটা লিখবো, অফিসে তো সময় পেলাম না, তো আপনি ওই তো আগে বলে দিন। তোর শীট দেখা ঠিক যায় আছে, চলে গেছে। সমস্যা নাই। প্রত্যেক সপ্তাহে যেহেতু ইনশাল্লাহ হবে, ঠিক আছে, জি কষ্ট স্যার। করে হলে সারাদিন আমি নেট এটা ছিল না তো স্যার, এই চেষ্টা জন্য করব। পাইনি। হুম। সারাদিন ওয়াইফাই ছিল না, এই জন্য পাইনি, ওই ইয়াটা পাইনি, ওই জন্য দেওয়া হয় না আর কি স্যার। যাই, সমস্যা নাই। এখন যে বললাম জিনিসটা বোঝা তো হইলো নাকি? জি স্যার। বোঝার তো কোনো সমস্যা হয় নাই, বুঝতে তো কোন হ্যাং? পারছেন। বুঝছি স্যার। সকালবেলা ক্লাস হবে ইনশাল্লাহ ঠিক 7টায়। নারী ও শিশু নির্যাতন আইন, আমরা কিন্তু অলরেডি একটা আইন শেষ করে ফেলছি, ঠিক আছে। আপনারা যদি একটু সঠিকভাবে যদি পড়াশোনা করেন, একটু সঠিকভাবে, ঠিক আছে, তাহলে মনে করেন যে 7-8 মাসের ভিতরে ইনশাল্লাহ আমি সব ধরনের আইন শেষ করে ফেলবো, আপনারা যদি পড়েন। আর যদি ওই যে এক পড়া আমার 2 দিন ক্লাস নেওয়া লাগে, তাহলে আমি বছর জুড়ে আমি পড়ায় শেষ করতে পারবো কিনা সন্দেহ। কথা বুঝতে পারছেন? জি স্যার। একটু কষ্ট করে পড়েন, একটা বছর পড়েন, একটা বছর যদি মাথায় নিতে পারেন, তারপরের বছর থেকে আর এইভাবে পড়া লাগবে না, ঠিক আছে। পরীক্ষার 3-4 মাস আগে পড়লেই চলবে। এরকম হচ্ছে কেন? আমি কিন্তু বারবার বলতেছি, লাস্টে কিন্তু ঠকে যাবেন। দেখবেন অনেকেই র্যাঙ্ক নিয়ে ঘুরতেছে, পরে খালি হাই 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 করবেন। তাহলে সবাই সকালের ক্লাসের জন্য প্রস্তুতি নিন, ঠিক আছে। ঠিক 7টার দিকে আসবেন, 7টার পরে যেন না হয়। কথা বোঝা গেল? জি স্যার। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন, ফ্রেশ ঘুম দেন। আর সকালবেলা ঠিক 7টা বাজার 5 মিনিট আগে, প্রয়োজন হলে 5 মিনিট আগে চলে আসবেন, 5 সেকেন্ড যেন দেরি না হয়, ঠিক আছে। জি প্রয়োজন স্যার। পড়লে পড়ার দরকার নাই, ক্লাসে জানি 5 সেকেন্ড দেরি না হয়। জি স্যার। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।